প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দেশ ভাবনায়। সঙ্গে আছি আমি এস.এম. আকাশ। আমরা এই মুহূর্তের বাংলাদেশে যেটা আলোচনা করব সেটা হচ্ছে, আপনারা জানেন যে হাইকোর্ট পঞ্চদশ সংশোধনীর কিছু অংশ বাদ দিয়েছে, বাতিল করেছে। তার ফলে আসলে কি দাঁড়ালো সেটা নিয়ে যেমন আমরা একটু বোঝার চেষ্টা করব, একই সাথে নির্বাচন কবে হতে যাচ্ছে, সরকারের পক্ষ থেকে যে রোডম্যাপ দিয়েছে সেটা নিয়েও আমরা একটু আলোচনা করব। আমাদের সাথে দুজন অতিথি, তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে রয়েছেন ব্যারিস্টার রাসনা ইমাম, আইনজীবী, সুপ্রিম কোর্ট, আপনাকে স্বাগত জানাচ্ছি। ডাক্তার জাহেদুর রহমান, রাজনৈতিক বিশ্লেষক, আপনাকেও স্বাগত জানাই। রাসনা ইমাম, পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিলের ফলে আমরা পত্রপত্রিকায় যেটা দেখলাম যে বহুল কাঙ্ক্ষিত তত্ত্বাবধায়ক সরকার ফিরছে, গণভোট ফিরছে, এই দুটো আমরা পত্রপত্রিকায় দেখেছি। আপনার কাছ থেকে একটু বিস্তারিত জানতে চাই যে মোটা দাগে হাইকোর্টের রায়ের ফলে আসলে কি দাঁড়ালো। জি, এখানে আমি প্রথমে শুরু করব যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পথে কি কি বাধাগুলো ছিল। তার মধ্যে মূলত কিন্তু দুটো বাধা ছিল। প্রথমে এটাকে বাতিল করা হয়েছিল 13th অ্যামেন্ডমেন্ট বা ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে, যে সংশোধনীটা ইন্ট্রোডিউস করেছিল সংবিধানে আমাদের তত্ত্বাবধায়ক সরকার। তো মহামান্য আপিল বিভাগের রায়ের মাধ্যমে বাতিল করা হলো ত্রয়োদশ সংশোধনী। সেই রায়ের বিরুদ্ধে কিন্তু রিভিউ পিটিশন এখনো আপিল বিভাগে পেন্ডিং। সো এই বাধাটা কিন্তু এখনো আছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত করার পথে। আরেকটা যেটা বাধা ছিল সেটা হচ্ছে পঞ্চদশ সংশোধনী, যে পঞ্চদশ সংশোধনী করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা অ্যাবলিশ করা বা বাতিল করা হয়েছিল। সেই বাধাটা আমাদের পথ থেকে এখন সরে গেল এই রায়ের মাধ্যমে। এবং এটা ছাড়াও আরও কয়েকটা বিধান সংবিধানের বাতিল করা হয়েছে পঞ্চদশ সংশোধনীতে। তার মধ্যে একটা হচ্ছে 7 ক এবং 7 খ। সো 7 ক যেটা ছিল সেখানে বলা আছে যে অসাংবিধানিক কোনো পন্থায় যদি সংবিধানকে বাতিল, রহিত, রদ বা স্থগিত করা হয়, সেক্ষেত্রে সেটা রাষ্ট্রদ্রোহিতা হবে এবং রাষ্ট্রের সর্বোচ্চ শাস্তি দেওয়া যাবে। তার সাথে আরেকটা ছিল 7 খ। এটা খুব ইম্পর্টেন্ট। এটা সংবিধানের বেশ কিছু বিধানকে সংশোধন অযোগ্য করে দিয়েছিল, যে এগুলো বদলানো যাবেই না। এবং তার মধ্যে একটা বিধান যেটা অনেক আলোচিত হয়েছিল সেটা হচ্ছে গিয়ে 4 ক, যেখানে বলা আছে যে জাতির পিতার প্রতিকৃতি বা পোর্ট্রেট কোথায় কোথায় প্রদর্শন করতে হবে ওনাকে প্রতিষ্ঠিত করার জন্য, শেখ মুজিব ওনাকে প্রতিষ্ঠিত করার জন্য। তার মানে এটাও কিন্তু সংশোধন অযোগ্য হয়ে গেছিল 7 খ-এর জন্য। কোনো সংবিধান কি সংশোধন অযোগ্য হতে পারে? এটা তো বাইবেল না। প্রথমত আপনি অ্যাবসলিউটলি কারেক্ট যে এটা ধর্মগ্রন্থর মতো হয়ে গেছিল। সংবিধান তো একটা লিভিং ডকুমেন্ট আমরা বলি, যেটা সময়ে পরিস্থিতির সাথে বদলাবে। কিন্তু হ্যাভিং সেড দ্যাট, সংবিধানের বেসিক কিছু কাঠামো সংশোধন অযোগ্য হতে পারে। এটাকে আমরা লিগালি বলি বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন। কিন্তু বেসিক কাঠামোর মধ্যে কিন্তু জাতির পিতার প্রতিকৃতি পড়ে না, কারণ এটা নিয়ে তখনও ঐক্যমত ছিল না, এটা বিতর্কের ঊর্ধ্বে ছিল না এবং এটা রাজনৈতিক অঙ্গনে সিদ্ধান্ত নেওয়ার মতো ব্যাপার। এটা সংবিধানে ঢুকিয়ে অযোগ্য করে দেওয়ার মতো কিছু নয়। সো 7 ক, 7 খ এই দুটো বাতিল করা হয়েছে। আরেকটা হচ্ছে 44-এর 2 বাতিল করা হয়েছে, যেখানে বলা আছে যে হাইকোর্টে রিট জারি করার যে ক্ষমতাটা সেটা নিম্ন আদালতকে দেয়া যাবে আইনের মাধ্যমে, সেটাকেও বাতিল করেছে। এবং গণভোটের যে কথাটা বললেন, আগে ছিল যে সংবিধানের বিশেষ কিছু বিধান সংশোধন করার জন্য গণভোটের প্রয়োজন বা রেফারেন্ডাম আমরা যেটাকে বলি, সেটাকে আবার ইন্ট্রোডিউস করা হয়েছে। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার কিন্তু এখন অটোমেটিক রিভাইভাল হয়নি। তার জন্য আমাদের ত্রয়োদশ সংশোধনীর যে রিভিউ পিটিশনটা আপিল বিভাগে পেন্ডিং, সেটার নিষ্পত্তি করা, সেটার রায়ের জন্য অপেক্ষা করতে হবে। তারপরেই বোঝা যাবে যে বাতিল রিভাইভাল হলো কি না। আচ্ছা, এই প্রসঙ্গে তাহলে ওইটা কারা করবে বা কিভাবে হবে, এইটার সাথে ওদের রিলেশনটা তো নাই। জি, কানেকশন আমার জানা মতে আছে। যেরকম পঞ্চদশ সংশোধনীর পিটিশনার যারা ছিলেন, ওনারা আইদার সবাই বা ওনাদের মধ্যে থেকে কিছুজন কিন্তু এই রিভিউ পিটিশনটা করেছে আপিল বিভাগে। সো ওনারাই পারসু করছেন।
এবং কত তাড়াতাড়ি কত দ্রুত এগুলো শুনানি হবে সেটা তো আমরা দেখেইছি গত 4-5 মাসে, যে একদম মানে সদিচ্ছে যদি থাকে তাহলে দ্রুত এসব গুরুত্বপূর্ণ ব্যাপারে শুনানি হবে। আমি আশা করছি নেক্সট কয়েক মাসেই হয়তো নিষ্পত্তি হয়ে যাবে ব্যাপারটা, আর এগুলো কজ লিস্টে এসে শুনানি হবে। ইনডিড। আর আরেকটা জিনিস হচ্ছে, এটা কিন্তু হাইকোর্ট বিভাগের রায়, পঞ্চদশ সংশোধনী, এরপরেও কিন্তু আপিল বিভাগ আছে, সো প্রক্রিয়া আরো আইনি আছে, তারপরে রেস্টোরেশনটা হবে, এখনই হয়নি। জি, ডক্টর জাহিদুর রহমান, রাজনৈতিক প্রেক্ষাপটে যদি এই রায়কে একটু ব্যাখ্যা করেন। করব, তার আগে একটু আইনি জায়গায় একটু কথা বলা দরকার, কারণ কিছু আলাপ আলোচনা হচ্ছে। আমি যদ্দূর শুনেছি এই মামলার একজন লয়ার, আমি একটা টকশোতে উনি ছিলেন, সেখানে রায়ের প্রাথমিকভাবে কোর্টে যতটুকু বলা হয়েছে সেখানে সম্ভবত কেয়ারটেকার গভর্নমেন্ট রেস্টোর্ড বলা হয়েছে, এবং কাউকে কাউকে এই কারণেই বলা হচ্ছে যে এটা পুনঃস্থাপিত হয়ে গেছে। আপনার যেটা বললেন এটা ত্রয়োদশ সংশোধনীর ক্ষেত্রে আমি আবার যেটা বুঝি আর কি কমন সেন্স দিয়ে, সেটা হলো যেহেতু পঞ্চদশ সংশোধনীতে এই ধরনের একটা রায় আছে, তারা ত্রয়োদশ যে বাতিল করা হয়েছিল সেই বাতিলটাকেও আসলে একটা রেফারেন্স হিসাবে, আদালতে কিন্তু রেফারেন্স ম্যাটার করে, যে যেসব যুক্তির ভিত্তিতে পঞ্চদশে এসে কেয়ারটেকার নিয়ে 58 অনুচ্ছেদ নিয়ে কথা বলা হয়েছে, ঠিক সেটাকেই আসলে এখানে ইউজড হতে পারে, এবং আমাদের আশা যে এটা এখানেও মানে বাতিলের রায়টা বাতিল হবে আর কি, রিভিউটা এরকম হবে। সেই ক্ষেত্রে হবে কিনা আসলে কিছু আইনি ডিবেট আছে সম্ভবত, কারণ জেনারেল ক্লজেস অ্যাক্ট বলে একটা আইন আছে, যেটা 6A কে দেখিয়ে অনেকে বলেন যে আমাদের এপেক্স কোর্টের কোনো একটা সংশোধন বা আইন সম্পর্কে তিনি এটা আমাদের কনস্টিটিউশনেই আছে, যেটা যত অংশ আইনের ক্ষেত্রে যত অংশ সাংঘর্ষিক সেই অংশটুকু বাতিল হবে। ইন্টারেস্টিং ব্যাপার আমরা দেখবো, আমরা অনেকে মনে করছি 15th অ্যামেন্ডমেন্ট সব কিছু বাতিল করে দেয় নাই কেন। খেয়াল করবো আমরা, ধরুন শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রাখা, 7ই মার্চের ভাষণ, এগুলো কোনোটা আমাদের সংবিধানের স্ট্রাকচারের সাথে কনফ্লিক্ট করেন, এগুলো রাজনৈতিক সিদ্ধান্ত। সো উনিও ওনার সমর্থন না করেও বলছেন র্যাদার পরবর্তী সরকার এটা করবে। ওনারা সেই জায়গাগুলো নিয়ে কথা বলছেন যে জায়গাগুলো আসলে আমাদের সংবিধানের সাথে, বেসিক স্ট্রাকচারের সাথে সাংঘর্ষিক। তো কেউ কেউ বলেন যে এটা হয়ে যাওয়ার পরে, এটা 16th অ্যামেন্ডমেন্টের পরে ডিবেটটা হয়েছিল, যখন সংসদের হাতে এটা রাখা যাবে না বলে আপিল বিভাগ রায় দিয়েছিল, এবং তখন তারা প্রিভিয়াস যে বিধান ছিল সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, সেটাকে তারা রিভাইভ করেছে বলে দিয়েছেন যে ওটা আনতে হবে। তখন এই ডিবেট যে এই অধিকার বা এইটা তারা বললেই হবে কিনা, নাকি নতুন করে আবার পার্লামেন্টে এটাকে নতুন করে আবার অ্যামেন্ড করে এটা করতে হবে। সো এই ডিবেটটা আছে, কিন্তু আমি একটা জিনিস মনে করি, সেটা এবার রাজনৈতিক জায়গায় আসি। আসলে এই আইন তত্ত্বাবধায়ক বাতিল হওয়া, এটা সেটা যাবতীয় সব কিছু আসলে রাজনীতিকে কোর্টে নিয়ে যাওয়ার কারণে হয়েছে। কোর্ট সব কিছু ডিল করবে না, প্রচুর রাজনৈতিক ইস্যু আছে, কোর্টে নিয়ে যাওয়া হয়েছিল আসলে এই শুধুমাত্র রাজনীতির কারণে। কারণ আপনি আসলে চেয়েছিলেন যে নির্বাচন ম্যানিপুলেট করে ক্ষমতায় থাকবেন। 2004 সালে এই ত্রয়োদশ সংশোধনীর বিরুদ্ধে অ্যাপিল করা হয়েছিল, ওটা বসেছিল, ওটার কোনো হিয়ারিং নাই, কিছু নেই। মিস্টার খায়রুল হক ক্ষমতায় আসলেন, মানে প্রধান বিচারপতি হলেন, তারপরে অত্যন্ত কম হিয়ারিং, লেস দেন 1 মান্থ পিরিয়ডের মধ্যে এটার হিয়ারিং হয়েছে। এত সিরিয়াস একটা ব্যাপার, স্প্লিট জাজমেন্ট হয়েছে। অ্যামিকাস কিউরি, দর্শকদের উদ্দেশ্যে বলছি যে আদালত অনেক সময় জটিল ধরনের মামলার ক্ষেত্রে আদালতের বন্ধু, মানে এটাকে ল্যাটিনে অ্যামিকাস কিউরি বলে, টপ লয়ারদেরকে আনা হয়। সো 9 জন আনা হয়েছিল, 2 জন ছাড়া বাকি 7 টপ লয়ার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার, আমাদের গণতন্ত্র এবং কনস্টিটিউশনের জন্য কোনো সমস্যা না। সংসদীয় কমিটিও তো ওরা তো বলেছে, ঠিক আছে আমরা বুঝলাম যে সংসদীয় কমিটি ভালো বোঝে টোঝে না, মানে আওয়ামী লীগের ব্যাপারটা আমরা সরিয়ে রাখলাম, কিন্তু আমাদের অ্যামিকাস কিউরি যাকে আদালত দাওয়াত দিয়ে এনেছে, যে আপনারা, আদালত কখন ডাকে, আপিল বিভাগ শুনতে কখন চেয়েছে, তারা বিশ্বাস করেন যে মানুষগুলো এই বিচারের ক্ষেত্রে খুব সিগনিফিক্যান্ট ইনপুট দিতে পারবে, সো তারাই এসে বলেছে। কিন্তু না, ওনার রিটায়ারমেন্টের সম্ভবত 10 দিন আগেই সংক্ষিপ্ত রায়টা উনি দেন। সো আমরা কিন্তু সবগুলো যদি একত্র করি, লতে কিন্তু একটা বিখ্যাত কথা আছে, সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স। অনেক সময় আপনি সরাসরি পান না, কিন্তু সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স যদি একত্র করেন আপনি পিকচারটা পেয়ে যাবেন। সো এইটাই হলো ব্যাপার। ওই জনাব খায়রুল হককে অ্যাপয়েন্ট করা হয়েছিল, এবং আমি মোটামুটি নিশ্চিত তাকে প্রধান বিচারপতি করা হয়েছে এসব কারণে। নট অনলি দ্যাট, এরপর ওনাকে আইন কমিশনের চেয়ারম্যান করা হয়েছে আফটার রিটায়ারমেন্ট, টেনিওর বাড়ানো হয়েছে, এবং উনি প্রধান বিচারপতির সমমর্যাদায় সেখানে ছিলেন। সো আমরা সব কিছু যদি একত্র করি, এটা পলিটিক্যাল কারণে হয়েছে, এবং আমরা কথ্য ভাষায় বলি না, কোর্টের ঘাড়ে বন্দুক রেখে কাজটা করতে চেয়েছেন, এটা পলিটিক্যালি আসলে। সুতরাং এটার মধ্যে সিরিয়াস পলিটিক্স ছিল, এটা আমাদের দেশের
একেবারে পুরো স্ট্রাকচার, আমাদের স্টেটের স্ট্রাকচার ভেঙে দেওয়া হয়েছে শুধুমাত্র এই কারণে, এবং এটা বাতিল হওয়াতে বা বাতিল হওয়ার সম্ভাবনা তৈরি হওয়াতে। এবং আমরা যদি তাত্ত্বিকভাবে বলি যে না ঠিক আছে এটা সংবিধানেও ভবিষ্যতে করতে হবে, এটা তো আসলে এখনকার প্রশ্ন না। এখনকার যে সরকার সেটা আর্টিকেল 106 অনুযায়ী একটা বৈধ অন্তর্বর্তীকালীন সরকার, তারা নির্বাচন করবেন, পরেও যদি সেটা কনস্টিটিউশনে আনতেও হয়, কারণ বিএনপি বা আর যারা ক্ষমতায় আসতে পারে প্রত্যেকে এটার ক্ষেত্রে শতভাগ একমত। এবং আমি বলি আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে ভবিষ্যতে, তাকে যদি জিজ্ঞেস করেন যে সে তত্ত্বাবধায়ক সরকার চায় কিনা, সে সবার আগে বলবে চায়, তাই না? সো শতভাগ মানুষ এটার পক্ষে আছে। সো এটা চলে আসবে এবং এটা রাজনৈতিকভাবে আমরা বলবো যে ভবিষ্যতের বাংলাদেশ একটা স্টেবল বাংলাদেশের দিকে এগিয়ে যাবে যদি আমরা তত্ত্বাবধায়কটাকে ঠিক রাখতে পারি এবং ট্রান্সফার অফ পাওয়ারটাকে ঠিকঠাক মতো করতে পারি। রাসনা ইমাম, এটা বলা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার, আমরা ধরে নিচ্ছি যে যেহেতু একটা ব্যবস্থা এবং সকল রাজনৈতিক দল জন আকাঙ্ক্ষা ছিল তত্ত্বাবধায়ক সরকার এবং এটার জন্যই আন্দোলন হয়েছে, এবং ধরে নিচ্ছি আইনের মাধ্যমে হয়তো ফিরবে, কিন্তু যেটা বলা হচ্ছে যে এটি সংবিধানের মৌলিক কাঠামোর অংশ। কেন বলা হচ্ছে এটা মৌলিক কাঠামোর অংশ? কারণ মৌলিক কাঠামোর অংশ হলে তো এটা তো পরিবর্তন করা যাবে না, সেটা একটু বলবেন। একই সাথে তার মানে কি এই দাঁড়ায় যে মৌলিক কাঠামোর অংশ হয়ে গেলে এটা অন্য কোনো সরকার তাদের সুবিধার্থে আবার চেঞ্জ করতে পারবে কিনা? আইডিয়ালি মৌলিক কাঠামোর অংশ যদি ধরা হয় সেক্ষেত্রে কোনো সরকারই সেটা সংশোধন করে বাতিল করতে পারার কথা না, এটা গেল প্রথম। আর দ্বিতীয়ত হচ্ছে যে এটা মৌলিক কাঠামোর অংশ কেন? কারণ এটার সাথে আপনি দেখবেন যে গণতন্ত্রের একটা ইন্টেগ্রাল সম্পর্ক আছে। আমাদের তো লিভড এক্সপিরিয়েন্সের দিকে তাকালেই হয়। মানে প্রথমত হচ্ছে গণতন্ত্র বলতে আমরা কি বোঝাই, যে অংশগ্রহণমূলক, যে জনগণের হাতে আলটিমেট ক্ষমতা বা পাওয়ার। সো এই অংশগ্রহণটা আমরা কিভাবে নিশ্চিত করি? নির্বাচনের মাধ্যমে। সো নির্বাচনটাই যদি সুষ্ঠু বা অবাধ বা অংশগ্রহণমূলক না হয় তাহলে তো আর গণতন্ত্র থাকে না। এবং আমরা যেটা দেখেছি, নির্বাচনটাকে সুষ্ঠু, অবাধ, অংশগ্রহণমূলক করতে হলে আমাদের দরকার তত্ত্বাবধায়ক সরকার। কারণ আপনি যদি কম্পেয়ার করেন যে তত্ত্বাবধায়ক সরকার যখন ছিল তাদের আমলে যে দুটো নির্বাচন হলো, দুটো কিন্তু বিতর্কিত ছিল না। ওয়ারেজ লাস্ট যে 3টা নির্বাচন হলো, এটা নিয়ে তো বলাই বাহুল্য, এটা তো দেশে বিদেশে সব দিকে বিতর্কিত ছিল। সো দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে কি হয় আমরা দেখেছি, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে কি হয় আমরা দেখেছি। সো গণতন্ত্র যেটা আমাদের সংবিধানের 4টা মূল পিলারের মধ্যে একটা পিলার, সেটার সাথে কিন্তু এটা একদম ইন্টেগ্রালভাবে জড়িত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমাদের দেশে। সেটা একটা কারণ বলতে পারেন যে বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনের মধ্যে এটা কেন পড়ছে। আরেকটা জিনিস আমি একটু অ্যাড করব, জাহিদ ভাই বলছিলেন যে এই ত্রয়োদশ সংশোধনীটা বাতিল করার রায়টা কিন্তু এসেও ছিল পঞ্চদশ সংশোধনীর পরে বের হয়েছিল, উইচ গোজ টু শো, মানে কি বলবো, এটা যে কত ম্যালাফাইডি ছিল অ্যান্ড অ্যাবিউস অফ পাওয়ার ছিল। আমাদের সংবিধানকে সংশোধন করার ক্ষমতাটা তো 142 ধারায় দেয়া আছে সংবিধানে। এইটার আমি পার্সোনালি মনে করি যে ওয়ান অফ দ্য ওয়ার্স্ট এক্সাম্পলস অফ অ্যাবিউস এই ক্ষমতাটার হচ্ছে 15th অ্যামেন্ডমেন্ট, পঞ্চদশ সংশোধনী। অ্যান্ড পঞ্চদশ সংশোধনী আমাদের সংবিধানের পুরো চরিত্রটাকে একদম পুরোপুরি পাল্টে দিয়েছে। অ্যান্ড কিছু ডিরেক্টলি, কিছু ইনডিরেক্টলি আমরা হয়তো এখনো বুঝেও উঠতে পারিনি। সো এটা একটা চিন্তার বিষয়। অ্যান্ড আরেকটা হচ্ছে যে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা কি প্রেক্ষাপটে এসেছিল, এটা কিন্তু একটা ব্রড পলিটিক্যাল কনসেনসাসের মাধ্যমে করা হয়েছে। অ্যান্ড কি প্রেক্ষাপটে এটাকে বাতিল করলো, একদম ইউনিল্যাটারালি পা ওনাদের রাজত্ব, এই কারোর সাথে কোনো ধরনের কনসালটেশন ছাড়া একদম হেস্টিলি যত তাড়াতাড়ি পারা যায় বাতিল করে রায় হওয়ার আগেই করে দিল, আগেই চিন্তা করে দেখেন জিনিসটা। সো একদিকে ব্রড পলিটিক্যাল কনসেনসাস ছিল, এটা নিয়ে কেউ দ্বিমত পোষণ করবে। এখন আওয়ামী লীগ আসলে তারাও করবে না, তারাও চাবে আবার ওনারাই তো চেয়েছিল, ওনাদের দাবিতেই তো ছিল এই তত্ত্বাবধায়ক সরকার। তো এই প্রেক্ষাপটটা, মানে এই প্রেক্ষাপটে
অবভিয়াসলি আমার মনে হচ্ছে আমরা তত্ত্বাবধায়ক সরকারের দিকেই এগিয়ে যাচ্ছি, এবং এটা পার্ট অফ দ্য বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন, অ্যান্ড এটা অ্যাকচুয়ালি সংবিধানের মানে সংশোধন অযোগ্য হওয়া উচিত। কিন্তু কি ফর্মে আসবে ওটা দেখার বিষয়, মানে তত্ত্বাবধায়ক সরকারে কারা বসবেন, তাদের কিভাবে অ্যাপয়েন্টমেন্ট হবে, এইসব বিষয়ে হয়তো আমাদের চিন্তা ভাবনা করা উচিত এখন। যে এটা আপনার কাছে হয়তো আসবো, আমি একটু ডক্টর জায়েদুর রহমান আপনাকে যদি জানতে চাই, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটা ছিল, জি, এখন রাজনৈতিক দলগুলো এখন তো ওই যে সময়ের পরিপ্রেক্ষিতে আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কিছু ত্রুটিও আমরা দেখেছি, এটাকে মিসইউজ করার ঘটনা ঘটেছে। তো সেক্ষেত্রে যদি ওইটা না হয়, আমরা কি হুবহু ওটাই চাই, নাকি একটু কোন ফর্মে করলে এটা বেটার হবে সেটা নিয়ে কোনো আলোচনা আছে কিনা রাজনৈতিক অঙ্গনে? আমি আসবো, তার আগে একটা জিনিস একটু বেসিক স্ট্রাকচার হওয়ার প্রসঙ্গে আমি আরেকটা জিনিস একটু যোগ করতে চাই। সেটা হলো ত্রয়োদশ সংশোধনীর সংক্ষিপ্ত যে রায় ছিল, মানে অসততার সীমা নেই, কিন্তু সংক্ষিপ্ত যে রায় ছিল সেই রায়টার পরে যে মূল রায় বহুদিন পরে উনি লিখেছেন, ততদিনে পঞ্চদশ হয়ে শেষ, ওখানেও ওই রায়টা পরিবর্তন করা হয়েছে। সেটা এরকম, ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় ছিল, এটা গণতান্ত্রিক না ইত্যাদি ইত্যাদি, এটা বাতিল। তবে পরবর্তী দুটি, এবং বলা হয়েছিল অষ্টম এবং নবম, আমি ভুল না করলে সিরিয়ালে এরকমই, ওই দুইটা নির্বাচন ত্রয়োদশ সংশোধনীর অধীনেই হতে পারে। যুক্তি যেটা ছিল, রাষ্ট্র সংসদ চাইলে না, এই যে আসছি আমি ওই জায়গায়, সংসদ চাইলে কথাটা সংক্ষিপ্ত রায়ে ছিল না, এই কথাটা মূল রায়ে যোগ করা হয়েছে। দ্যাট ওয়াজ দ্য ডিসঅনেস্টি ইন ফ্যাক্ট, মানে এটা ফ্রড, আমি একদম সরাসরি এই শব্দটাই বলতে চাই। ওখানে বলা হয়েছিল এবং যুক্তি দেওয়া হয়েছিল, যেটা আমি সেই জায়গায় আসছি, সেটা হচ্ছে জুরিসপ্রুডেন্সে খুব বেসিক একটা কথা আছে, সেটা হলো রাষ্ট্র এবং জনগণের নিরাপত্তাই সর্বোচ্চ আইন। ইনফ্যাক্ট ওনারা এই দুইবার রাখার পেছনে এটাই যুক্তি দিয়েছিলেন, যেহেতু এটা আমাদের স্বীকৃত একটা নীতি, সেটার কারণে এটা। একইভাবে আমি এখন বলতে চাই, এটা আমাদের বেসিক স্ট্রাকচারের পার্ট হওয়া উচিত, কারণ জনগণ এবং রাষ্ট্রের নিরাপত্তাই সর্বোচ্চ আইন। আমাদের রাষ্ট্র কোন জায়গায় চলে গেছে এটা বাতিল করার কারণে আমরা আমাদের একদম মানে লিভড এক্সপেরিয়েন্স, এবং আমরা যদি আমাদের এম্পিরিক্যাল এভিডেন্সগুলো দেখি, আমাদের একসময় ছিল না, পরে এনেছি, পরে আবার গেল, কি হয়েছে, আমাদের কাছে এখন যথেষ্ট পরিমাণ ডেটা আছে সেটার ভিত্তিতে। এবার আপনি যে প্রশ্নটা করছিলেন সেটা হলো, ত্রয়োদশ সংশোধনীতে যেভাবে তত্ত্বাবধায়ক সরকার তৈরি করার চেষ্টা হয়েছিল, এটার একটা দিক থেকে ব্রিলিয়ান্ট ছিল। ব্রিলিয়ান্ট হচ্ছে এটাতে আপনার ডিবেট তৈরি হওয়ার সুযোগ থাকতো না, কারণ কে হবেন না হবে, আপনার একটা স্পেসিফিক পজিশনকে ইন্ডিকেট করেছেন, সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি, না হলে তার আগে এভাবে করে যাচ্ছিল। কিন্তু এটাই পরবর্তীতে আমরা ম্যানিপুলেট করার স্কোপ খুঁজে পেলাম, যে আমি তো ওই জায়গাটায় ম্যানিপুলেট করতে পারি। এবং আমি ত্রয়োদশ সংশোধনীতে আরেকটাও সংক্ষিপ্ত রায় ভালো জায়গা ছিল, তারা দুইটা যে বলছেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, ত্রয়োদশের অধীনে করা যাবে, সেটা বিচার বিভাগকে বাদ দিয়ে করতে বলেছেন। আমি সিরিয়াসলি মনে করি বিচার বিভাগ থেকে তত্ত্বাবধায়ক সরকার হতে পারবে না তা না, কিন্তু স্পেসিফিকভাবে যাবে না। আমরা আমাদের বিচার বিভাগের মতো এরকম একটা বিভাগকে কোনোভাবেই আসলে আর প্রশ্নের মুখে ফেলতে পারি না, ফেলা কোনোভাবেই উচিত হবে না। সুতরাং এটা বাদ রাখতে হবে, অথবা আনসার্টেন রাখতে হবে। আমাদের এমন একটা কিছু, যেমন ধরো আমাদের নির্বাচন কমিশনে বিচার বিভাগের মানুষ আসতে পারেন, কিন্তু এটা এরকম না যে তারকে থাকতেই হবে, যে স্পেসিফিকলি ওই মানুষটা থাকবে, রাখা যাবে না, অথবা থাকতেই হবে। তো আমরা যেটা এখন করা উচিত হবে সেটা হচ্ছে, এই তত্ত্বাবধায়ক সরকারের জন্য যারা মানে বিরাজমান যেসব রাজনৈতিক দল আছে, তাদের কনসেনসাস এবং একটা ফর্মুলা বের করা, যাতে সবাই মিলে অ্যাগ্রি করেন। এবং এখানটা আমি একটু যোগও করতে চাই, সেটা হচ্ছে আমাদের যদি ভবিষ্যতে আপার হাউস হয়, আমাদের এখন এটাও এক ধরনের ঐক্যমত্য আছে যে আমাদের একটা আপার হাউস হবে, সেনেট যদি এই নামে বা অন্য কোনো নামে একটা হয় আপার হাউস, সেই আপার হাউসকেও কাজ করিয়ে নিয়ে সেখানে বসে আরও একটা ফর্মুলা বের করে। আমি একটা কথা বারবার বলছি, এটা আসলে দিনের শেষে এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত। সুতরাং রাজনৈতিক সিদ্ধান্ত যদি আমি একটু ফিরে যাই, এরশাদ পতনের পর মানে আমাদের একজন চিফ জাস্টিসকে রাজি করানোর জন্য যাওয়া হলো, উনি বলেন আমি হতে রাজি আছি যদি আমি ওখানে গিয়ে আবার ফেরত আসতে পারি। মানে এরশাদের ভাইস প্রেসিডেন্ট রিজাইন করলেন, আমাদের চিফ জাস্টিস এসে ভাইস প্রেসিডেন্ট হলেন, এরশাদ রিজাইন করলো, উনি কাজ শেষ করে আবার চিফ জাস্টিস। রাজনৈতিক সমঝোতা হলে সবকিছু একদম, আমরা পরে 11th অ্যামেন্ডমেন্ট দিয়ে এই যে যাবতীয় ঘটনাকে তো রেটিফাই করেছি, তো আমাদের এটা সম্ভব। আমরা যদি আপনার কাছে আবার আসবো, রাসনা ইমাম, তত্ত্বাবধায়ক সরকার কি ফর্মে আসলে এই যুগোপযোগী হতে পারে? আগেরটা নিয়ে তো অনেক কিছু কথা ছিল, যেটা মিসইউজ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে ও করা হয়েছিল।
এটার জন্যে কি রাজনৈতিক ঐকমত্য দরকার, নাকি যেটা যেভাবে আছে ওইভাবে করলেই কাজ চলবে? না, আমার মনে হয় আমি জাহিদ ভাইয়ের সাথে এটাতে পুরোপুরি একমত যে অ্যাকচুয়ালি সব ব্যাপারেই রাজনৈতিক ঐকমত দরকার। এটাতে তো দ্বিমত পোষণ করার কোনো স্কোপ নাই। সো এমন একটা ফর্মুলা বের করতে হবে যে আমাদের পাস্ট যে এক্সপিরিয়েন্সটা, যেসব ব্যাপারে বিতর্ক সৃষ্টি হয়েছিল, যে প্রধান কে হবে তত্ত্বাবধায়ক সরকারের। কারণ আমরা জানি একটা বিতর্ক সৃষ্টি হয়েছিল যে রিটায়ারমেন্ট এইজ বাড়ানো হয়েছিল 14th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, যাতে করে ওনাদের পছন্দের, তখন যে সরকার ছিলেন বিএনপি, ওনাদের পছন্দের কাউকে দিয়ে প্রধান করতে পারেন তত্ত্বাবধায়ক সরকারের। সো এই ধরনের বিতর্ক কিন্তু বিবেচনায় রেখে আমাদের একটা ফর্মুলা বার করতে হবে যে এমন লোকজনকেই বসাতে হবে তত্ত্বাবধায়ক সরকারে যারা ওয়াইডলি গ্রহণযোগ্য সবার কাছে, কারণ নিউট্রালিটিটা এখানে অত্যন্ত প্রয়োজনীয়। আর আপনি যদি একটা মানে পদের সাথে যদি কোনো কানেকশন করে দেন, তাহলে হয় কি, আমি সিটিং চিফ জাস্টিস, আমি জানি এই পুরস্কারটা আমার জন্য অপেক্ষা করছে, দ্যাট মাইট অ্যাকচুয়ালি এফেক্ট মাই ইন্ডিপেন্ডেন্স। অ্যান্ড এখানেই আমার সমস্যাটা, যে আমি আমার ইন্ডিপেন্ডেন্সকে, আমার দায়িত্ব পালন করার ক্ষেত্রে আমার ইন্ডিপেন্ডেন্সকে এফেক্ট করবে এরকম কোনো কিছু হয়তো থাকা উচিত না। কারণ তাহলে আমি হয়তো ফেভার করব যে সেই সরকার আমাকে প্রধান বানাবে তত্ত্বাবধায়ক সরকারের, তো আমি দেখি না তাদের পক্ষে রায়টা দেই। মানে এই ধরনের একটা পরিস্থিতি সৃষ্টি হতে পারে, এবং তার জন্য নিউট্রালিটি আমাদের একদম টপ প্রায়োরিটি হতে হবে, যে যাদেরকেই বসাই তারা গ্রহণযোগ্য, তারা নিউট্রাল। এবং এই ব্যাপারে যে কি ফর্মুলা, এখন একটা রাজনৈতিক ঐক্যমত এসেনশিয়াল, অ্যাবসলিউটলি, কারা বসবে। কারণ আমরা দেখেছি তো কি কি বিষয়ে বিতর্ক হতে পারে, আমরা ওখানে ফেরত যেতে চাচ্ছি না। তারপরে টার্মটা আরেকবার কনসিডার করা যায়, যে আগে তো ছিল 90 দিনের টার্ম, সো এটা কনসিডার করা যায় যে এর থেকে বেশি সময় কি লাগবে কি না। তো প্রত্যেকটা এরিয়ায় কিন্তু, যে আমরা তো এখন মোটামুটি সব কিছুই রিভিজিট করছি, তো তাহলে এটাও একটু রিভিজিট করে আরও বলিষ্ঠ করে একটা কাঠামো তৈরি করা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার, যাতে করে যে বিতর্কগুলো আগে তৈরি হয়েছিল সেটা যাতে না হয়। আচ্ছা, ডাক্তার জাহিদুর রহমান, এখন ধরেন যে নির্বাচনের একটা রোডম্যাপ সরকার ঘোষণা করেছে, কিন্তু এখানে সংস্কার নিয়ে অনেকগুলো প্রশ্ন আছে, কোনগুলো সংস্কার করতে হবে বা কোনগুলো খুব জরুরি। এখন যদি তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে আবার এইটা যোগ হয়, তার মানে তো এখানে একটা সময়ের ব্যাপার আছে, রাজনৈতিক দলের সাথে বসতে হবে, কোন ফরম্যাটে হবে না হবে। সেক্ষেত্রে কিন্তু রাজনৈতিক দলের রিয়াকশানগুলো যদি দেখেন, পারলে কালকে নির্বাচন দিলেই ভালো হয়। বিষয়টা তাই। তবে তত্ত্বাবধায়কের ডিবেট আমরা সামনে আরও পরিষ্কার হব, যে এই সরকারের অধীনে তত্ত্বাবধায়ক সরকার তৈরি হচ্ছে বা এটাকে রিভিজিট করতে হবে, আমার কাছে মনে হয় না। এবং আমি এটাও মনে করি, যদি আমাদের প্রিভিয়াস ফর্মেই, মানে ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় যদি বাতিল হয়, আর যদি ত্রয়োদশ সংশোধনী অ্যাজ ইট ইজ ফিরেও আসে, আমাদের আসলে এই সংশোধনীটা রাখা যাবে না। তত্ত্বাবধায়ক রাখতে হবে, বাট মাস্ট বি ইন এ ডিফারেন্ট ফর্ম। আমরা একমত সবাই এখন এই ব্যাপারগুলোতে, কারণ আমাদের ওই যে একই, এটার লাভটা হয়ে যায়, আপনি একটা সিস্টেম রান করছেন প্রোটোটাইপের মতো। আপনি শুরুতেই কিন্তু সব নিখুঁতভাবে একটা গাড়ি বা প্লেন বানানোর পরও ম্যাস প্রোডাকশনে যান না, আপনি একটা প্রোটোটাইপ বানান, ওটা ঠিকঠাক মতো চালান, প্রবলেম দেখে আপনি সেটাকে ঠিক করেন। সো আমাদের প্রোটোটাইপটায় প্রবলেম পাওয়া গেছে। সো এটা অ্যাজ ইট ইজ আসলেও আমরা এটাকে আসলে করব না, কারণ করলে এখন তো ওবায়দুল হাসান লাস্ট চিফ জাস্টিস, যিনি ছাত্রলীগের কাছ থেকে ফুল নেন, উনি ডিবি হারুনের কাছ থেকে তলোয়ার নেন, তিনি তত্ত্বাবধায়ক সরকার প্রধান হবে। যাই হোক, জোকসে পার্ট, এগুলো হচ্ছে না। সো ওনাদের এই ডিবেটটা নেই। তবে হ্যাঁ, সংস্কার প্রশ্নে আসলে আমি একটা মোটামুটি সংকটের জায়গা, সংকট শব্দটাই ব্যবহার করছি বুঝে শুনে। কারণ সংকট এই কারণে বলছি, মানে গত বেশ কিছুদিনে আমি এই দুটো শব্দ, নির্বাচন সংস্কার, মানে কোটা মুভমেন্টের সময় কোটা না মেধা, ঢাকা না দিল্লি স্লোগানের মতো এখন সংস্কার না নির্বাচন এমন হয়ে গেছে, অথচ এই দুটো শব্দ মুখোমুখি হওয়ার কথা ছিল না। এবং খানিকটা আমরা দেখেছি যে উপদেষ্টাদের মধ্যে, ধরুন একজন উপদেষ্টা যখন বলছেন যে 53 বছরে কে কী করেছে আমরা দেখেছি রাজনৈতিক দলগুলো। সো এই ধরনের মন্তব্য যখন আসে, তখন সরকারের জায়গা থেকে আমরা মনে করি যে সরকারের মধ্যেও প্রবলেম আছে। কারণ ডক্টর ইউনূস কিন্তু ক্লিয়ারলি একটা কথা বলেছেন, দেশি দুটো পত্রিকার সাথে উনি একাধিকবার বলেছেন, আমরা হলাম ফ্যাসিলিটেটর। সো আমরা ফ্যাসিলিটেট করব, ডাকবো, কথা বলবো, কনসেনসাসে পৌঁছার চেষ্টা করব। এমনকি উনি এখনও লাস্ট যে ভাষণে নির্বাচনের এক ধরনের রোড ম্যাপ দিলেন, উনি দুটো টাইম বলেছেন। একটা বলেছেন যদি
মানে খুব বেশি সংস্কার করার ব্যাপারে একমত না হওয়া যায়, ভোটার তালিকা হালনাগাদ সহ নির্বাচনের জিনিস করে এই বছরের শেষ নাগাদ নির্বাচন হতে পারে। আর যদি জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে, আমি ওনার শব্দ খুব মন দিয়ে খেয়াল করেছি এবং আমি এটা মাথায় রেখেছি, তাহলে যদি আরও কিছু সংস্কারের জন্য অ্যাগ্রি করে আরও 6 মাস বেশি লাগতে পারে। সো এখন সমস্যা বাঁধবে হচ্ছে রাজনৈতিক দলগুলো তার চাপ দেবে, এটা বার্গেইনের মতো, এটাতে প্রবলেমের কিছু নাই। মানে রাজনৈতিক দলগুলোর রেটরিককে সবসময় আপনি ধরুন এখন বলছেন, আমি দেখলাম যে বিএনপি বলছে 6 মাসের মধ্যে নির্বাচন হতে পারে, এর মানে আসলে এটা তারা চাইছেন, আমি যতদূর পড়তে পারি, এটা যাতে 1.5 বছরে না ঠেকে, তারা চাইছেন 25-এর মধ্যে, কারণ বার্গেইন, খুব বার্গেইনের জায়গাগুলোতে এটা হয়। কিন্তু এটা পরবর্তীতে যখন বসা হবে আসলে ঠিক কতটুকু সংস্কার হবে, কি হবে, এটা নিয়ে ডিবেট হবে। কিন্তু সংকট তৈরির চেষ্টা বা সংকট হয়ে যাওয়ারও একটা সম্ভাবনা দেখি, কারণ আমাদের খুবই আউটরেজিয়াস কতগুলো চাওয়া দেখতে পাচ্ছি। এখন এইগুলোই প্রবলেম তৈরি করছে, বিশেষ করে ছাত্রদের দিক থেকে তাদের এমন কতগুলো এক্সপেকটেশন আছে। যেমন ধরুন, ছাত্ররা বলছে আমরা শেখ হাসিনার বিচার শেষ হওয়ার আগে কোনো নির্বাচন হতে দেব না, ওনারা মাঠে থাকবেন। এখন শেখ হাসিনার বিচার মানে এই ট্রাইব্যুনালে প্রথম, ওটার আপিল আছে, মানে আমরা ঠিক জানি না ওনারা কতটুকু বলছেন, বা এই ট্রাইব্যুনালেও ভালোভাবে বিচার, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের কাছাকাছি একটা বিচার শেষ করতে কত বছর লাগতে পারে। সো নির্বাচন কি ততদিনে হবে না? আবার কেউ কেউ বলছেন না, সংবিধান আমাদের সেকেন্ড রিপাবলিক ঘোষণা করে দিতে হবে, নতুন কনস্টিটিউশন আমরা করব, লোয়ার হাউসেই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হতে হবে। সো নানান রকম দাবি আছে, এগুলো ইনফ্যাক্ট আমি দেখছি সামনে একটা সংকট তৈরির সম্ভাবনা আছে, এবং সরকারকে ট্রুলি একটা ভালো ফ্যাসিলিটেটর হতে হবে যাতে সংকটগুলো মিনিমাইজ করে। এবং ওনাদের সদিচ্ছা আছে, কারণ 6টা কমিশন যেটা প্রথম হয়েছিল তাদের চেয়ারম্যানদেরকে নিয়ে একটা কমিশন, যেটা উনি নিজে চেয়ার করবেন। সো সরকার এই ব্যাপারে সিরিয়াস আছে বলে আমরা ধারণা করি, এবং আমরা আশা করি একটা পথ বের করে আনতে পারবো। আর যদি সমস্যায় আমাদের মাথায় রাখতে হবে, একজন নারী আছেন বসে ভারতে, যিনি সুযোগ খুঁজছেন চট করে চলে আসার জন্য, এটা মাথায় রাখলেই আশা করি আমরা আমাদের পথ খুঁজে পাবো। খুবই ভালো বলেছেন ব্যারিস্টার রাসনা ইমাম। যেটা বোঝার চেষ্টা করি সেটা হলো, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ধরে নিলাম যে আইনে যতগুলো ধাপ আছে ওদের 2 বা 4 মাসের মধ্যে এটা শেষ করে, এটা তত্ত্বাবধায়ক সরকার কথা বললো যে এটা রেস্টোর হয়ে গেল। সেক্ষেত্রে এখন যে অন্তর্বর্তীকালীন সরকার যারা আছে, এরাই কি নির্বাচন করবে নাকি তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন করবে? এটা তো ইন্টারেস্টিং প্রশ্ন। এটা তো অবভিয়াসলি আমার জানা নেই যে ওনারাই করবে নাকি তত্ত্বাবধায়ক সরকার করবে, কিন্তু এত তাড়াতাড়ি তত্ত্বাবধায়ক সরকারের যে একটা নতুন ফর্মুলার কথা আমরা সবাই বলছি, এটা নিয়ে ঐক্যমত স্থাপন করে তত্ত্বাবধায়ক সরকারকে রিভাইভ করে ইলেকশন, আমার মনে হয় না এটা রিয়েলিস্টিক। তো আমার মনে হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই হয়তো আগামী নির্বাচন হবে, এবং এর পরের থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অধীনে হবে, রাজনৈতিক সরকার আসার পরে। আর এই আমি একটু যোগ করব, জাহিদ ভাই যেটা বলছিলেন, যে জাহিদ ভাই তো কমিশনে আছে, উনি হয়তো আমার থেকে আরও বেটার বলতে পারবেন যে ইলেকটোরাল রিফর্ম কমিশনের একজন সদস্যের ইন্টারভিউ থেকে আমি দেখছিলাম যে ওনারা হয়তো লং টার্ম শর্ট টার্ম রিফর্ম প্রপোজালস দেবেন সরকারকে। তার মানে শর্ট টার্মগুলো যতটুকু বুঝতে পারলাম হচ্ছে যে যেগুলো ছাড়া সুষ্ঠু নির্বাচন হবে না, একদম বেসিক মিনিমাম যেগুলো, তো সেগুলো করতে হবে, এটাই ওনাদের সুপারিশ হবে, আমি সেই সাক্ষাৎকার থেকে যেটা বুঝলাম। এবং লং টার্ম যে সুপারিশগুলো আছে এগুলো হয়তো নির্বাচিত সরকার আসার পরে বিবেচনায় নেবে। তো সেক্ষেত্রে মানে ইলেকশনের আগে কিছু সংশোধন তো করতেই হবে, চাপ তো থাকবেই রাজনৈতিক দলগুলো থেকে, এটা নিয়ে তো এটা তো স্বাভাবিক চাপ থাকাটা। যেটা জাহিদ ভাইও বললাম, এটা কিছু দূর একটা নেগোসিয়েশন স্ট্র্যাটেজি, আমি 6 মাস বললে এটা হয়তো 1 বছরে গিয়ে হয়ে যাবে, না হলে আরও সময় লাগবে। এবং এগেন এগুলো সব তো আমি তো যতদূর বুঝতে পারলাম সংস্কার কমিশনের প্রস্তাবগুলো আসবে, এবং তার এগুলো সব ঐক্যমত কমিশন যেটা গঠন করা হচ্ছে তাদের সামনে থাকবে, এবং তারা পলিটিক্যাল পার্টি বলেন বা অন্যান্য সংশ্লিষ্ট যারা আছেন সবার সঙ্গে একটা ঐক্যমত স্থাপন করার চেষ্টা করবে। প্রথমত কি কি রিফর্ম প্রয়োজন ইমিডিয়েটলি করা যায় সেগুলো হয়তো
বাস্তবায়নে চলে যাবে এবং কি কি এখন করা যাবে না, কারণ এই ব্যাপারে ঐক্যমত স্থাপন করা সম্ভব হয়নি। কারণ যেটা জাহিদ ভাই বললেন যে এখন তো মতের কোনো শেষ নেই, মানে যেই দিকে তাকাচ্ছি ডিফারেন্ট পার্সপেক্টিভস, ডিফারেন্ট ভিউজ, হুইচ ইজ ব্রিলিয়েন্ট। এটা তো আমরা 15 বছর ধরে তো ফ্রিডম অফ এক্সপ্রেশন বলে বাংলাদেশে কিছু ছিল না, বাক স্বাধীনতা ছিল না। সো এখন স্বাধীনতা পেয়ে হচ্ছে, হয় না, আমরা হয়তো একটু বেশি বলছি, জানা দরকার, বাট তাও এই বলাটাও প্রয়োজন। তো এইসব বিবেচনায় নিয়ে ঐক্যমত স্থাপন করেই শর্ট টার্ম যেগুলো অ্যাবসলিউটলি নেসেসারি সেগুলো বাস্তবায়ন করেই নির্বাচনে চলে যাবে, এটাই আমার এক্সপেকটেশন এবং আমার মনে হচ্ছে সেদিকেই যাচ্ছে। ডক্টর জাহিদুর রহমান, আপনি কি মনে করেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারই আসলে নির্বাচন করবে, নাকি তত্ত্বাবধায়ক সরকার, নাকি ইনারাই তত্ত্বাবধায়ক সরকারের রূপ নেবে? আমি মনে করি এই অন্তর্বর্তী সরকারই নির্বাচন করবে, কারণ তত্ত্বাবধায়ক সরকারের যে স্ট্রাকচার হওয়ার কথা সেটা হচ্ছে। আর আমি তাত্ত্বিকভাবে যদি ধরে নেই তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসলো, আমরা তত্ত্বাবধায়ক সরকার গঠন করলাম না, এই সরকারই নির্বাচন করলো, আমরা আগামী সরকারের কিন্তু এই সরকারের বেশ কিছু কাজকে র্যাটিফাই করতে হবে। মানে আমরা একটা উদাহরণ দিই, আমরা অলরেডি একটা সংবিধান বহির্ভূত কাজ হয়ে গেছে, সেটা হলো এখন 15th অ্যামেন্ডমেন্ট যখন এটা বাতিল হয়ে গেছে, মানে এখনও হাইকোর্টে হয়েছে, এটা যদি ধরে নিলাম কিছু অংশ এর মধ্যে ওই 58 ছিল, এবং নির্বাচনের ক্ষেত্রে তো আগের যে সংবিধানের অধীনে আমরা ছিলাম, এই রায়ের আগেই আমরা 3 মাস ক্রস করে ফেলেছি। মানে আমাদের একটা সরকারের টেনিওরের আগের 90 দিনের মধ্যে, অথবা তার টেনিওর যদি শেষ হয় তার পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচন হওয়ার কথা। সো আমাদের পঞ্চদশ সংশোধনীর রায় এসছে কিন্তু সেই 90 দিনেরও পরে। সুতরাং যদি 90 দিন পার হয়েছে সেদিন আবার আমরা সংবিধানের একটা ডিসোবে করেছি, এরকম ব্যাপার। এরকম আরও বেশ কিছু ঘটনা ঘটবে সামনে আমাদের এই এন্টায়ার জার্নিতে। তো সেটা যখন ঘটবে, আমাদের ওই যে 5ম এবং 7ম সংশোধনীর মতো একটা সংশোধনী আসলে লাগবে, যেটা আমরা রেট্রোস্পেক্টিভ এফেক্ট দেবো। আমাদের 11-তেও আমরা একইভাবে বিচারপতি শাহাবুদ্দিনের ক্ষেত্রে দিয়েছি। সো ওটা সমস্যা না। ওই বারবার বলছি এখন ঐক্যমত্য আছে, সেটাই হলো সবচেয়ে বড় কথা। এটা কখনোই কোনো রকম সমস্যা দাঁড়াবে না, এবং আমি ধারণা করি নির্বাচনটা এই সরকারের অধীনেই হবে। এবং এই সময়ের মধ্যে ওনারা অবশ্যই এটা শুরু করতে পারেন, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে এই আলোচনাটা শুরু করে দেওয়া যে তত্ত্বাবধায়ক সরকারের স্ট্রাকচারটা কী হবে, সো দ্যাট এইটার যদি একটা ঐক্যমত্য তাদের অধীনে তারা নিশ্চিত করে ফেলতে পারেন, পরবর্তীতে যেই ক্ষমতায় আসবে তারা ওইটাই যাতে অ্যামেন্ড করে। কারণ আমি আবারও বলছি, ত্রয়োদশ সংশোধনে ফিরে আসলেও সেটাকে অ্যামেন্ড করতে হবে, মাস্ট, এই স্ট্রাকচারে রাখা যাবে না। সো এই আলোচনাটাও তারা শুরু করতে পারেন, বা শুরু করা উচিত, শুরু করে একটা ঐক্যমত্য আসার চেষ্টা করা। যে বেশার রাসনা ইমাম, যেটা বলছিলাম, এখন সংস্কার ধরেন, আপনি বলছেন যে বেসিক যেগুলো আছে সেগুলো করা। এখন রাজনৈতিক দলের যে বক্তব্যগুলো আমি শুনি, সংস্কার তো রাজনৈতিক সরকার করবে, তারা সংসদে এসে তারা করবে, ইনাদের তো এত করার ম্যান্ডেট নাই, ইনা কেন করবে, এই যে কথাবার্তাগুলো, কিন্তু কারোর মুখে আমি এটা শুনি না যে এই যে একটা আন্দোলন হলো, জুলাই আগস্ট আন্দোলন, এত মানুষ প্রাণ দিল, এত মানুষ আহত হলো, সেগুলো না দিয়ে খালি নির্বাচন, এদের সংস্কার করা দরকার না। সংস্কার যদি না হয় তাহলে আমরা ওই যে মানে স্বৈরাচার তৈরির পথ তো তৈরি রেখে নির্বাচন কিভাবে হবে? জি, এখানে আসলে জিনিসটা আরেকটু কমপ্লিকেটেড। কারণ সংস্কার কিন্তু করলেই হবে না, সংস্কারটা টেকসই হতে হবে, সাস্টেইনেবল। এবং সাস্টেইনেবল তখনই হবে যদি একটা রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে সংস্কারটা হয়। তার জন্য আমিও, আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে ওয়াইড স্কেল সংস্কার অন্তর্বর্তীকালীন সরকারের করার এখতিয়ার নেই। ওয়াইড স্কেল সংস্কার একমাত্র একটা গণতন্ত্রে নির্বাচিত সরকারই করতে পারে। এছাড়া যদি করে ফেলে অন্তর্বর্তীকালীন সরকার, তাহলে এটা পরে গিয়ে প্রশ্নবিদ্ধ হবে, বাতিল হয়ে যাবে নির্বাচিত সরকার যখন আসবে। তার জন্য ওয়াইড স্কেল সংস্কারের দিকে আমাদের এগোনো উচিত হবে না, বিশেষ করে যখন আমরা সাংবিধানিক সংস্কারের কথা বলি। সাংবিধানিক সংস্কার তো অন্তর্বর্তীকালীন সরকার করতে পারবে না। সাংবিধানিক সংস্কার করার তো কিছু সেট প্রসিজার্স আছে আমাদের কনস্টিটিউশনাল লাইনেও, যে একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করতে পারে, যেভাবে 72-এর সংবিধান অ্যাডপ্টেড হয়েছে, সেটাও একটা ইলেক্টেড বডি, বা পার্লামেন্ট, নির্বাচিত পার্লামেন্ট করতে পারবে 2/3 মেজরিটি দিয়ে। তো এগুলোর তো অলরেডি প্রসিজার আছে, যেগুলো একদম স্ট্যাবলিশ, প্রতিষ্ঠিত প্রসিজার। সো সংবিধানকে হাত দেওয়াটা মেবি উচিত হবে না।
এটা একটা। আর টেকসই করতে হলে সংস্কারগুলোকে ওয়াইড স্কেল সংস্কার করা এখন উচিত হবে না, এটা নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দিতে হবে। তাই বলে হ্যাঁ, নির্বাচন সংক্রান্ত আমি যেটা সবসময় বলি যে আমাদের দেশে তো এরকম কোনো পরিস্থিতি আগে হয়নি। তো অন্তর্বর্তীকালীন সরকারের সাথে ক্লোজেস্ট প্যারালেল হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার। সো এই দুটোর মধ্যে যদি একটা প্যারালেল ড্র করি, তাদের মূল উদ্দেশ্য কি? নির্বাচন দেয়া। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের মূল উদ্দেশ্য তো শুধু নির্বাচন না, তাছাড়াও একটু সংস্কার করা, বাট এটা একটু পর্যন্তই সীমিত রাখাটা উচিত হবে। ততটুকু যতটুকু ঐক্যমত থাকে। ঐক্যমত মানে স্বৈরাচার মানে কোন সরকার, যারা রাজনৈতিক সরকার, আমাদের ভয় কি? আমাদের ভয় হচ্ছে যে রাজনৈতিক সরকার এসে এমন কিছু করে যারা স্বৈরাচার পরিণত হয় বা ফ্যাসিস্ট সরকারে পরিণত হয়, সেইটা যাতে না হয়, জনগণের সরকার যাতে হয়, সেই রকম টেকসই মানে সংস্কার করা, তত্ত্বাবধায়ক সরকার হতে পারে, ভোটের অধিকার যেগুলো আমরা সেটা তো করতে দিতে হবে। কিছু বেসিক না, অ্যাবসলিউটলি কিছু বেসিক তো করতে দিতে হবে, কিন্তু বাকিগুলো কিন্তু করেও লাভ হবে না, কারণ এগুলো বাতিল হয়ে যাবে। যেটুকু করুক পরে রেকটিফাই করতে হবে। জি, রাটিফাই তো করতে হবে। আর এখানে আরেকটা জিনিস হচ্ছে, এটা জাহিদ ভাইও একটু টাচ করে গেছিলেন, যে অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা নিয়ে তো এর আগেও আলাপ আলোচনা হয়েছে। সো আমি একটু লিগ্যাল অ্যাসপেক্টে শেয়ার করি যে আমাদের দেশের যে কনস্টিটিউশনাল ল, সেটা কিন্তু শুধু সীমিত নয় আমাদের সংবিধানের লিখিত যে শব্দ আছে সেটা পর্যন্ত। এটার মধ্যে একটা ডক্ট্রিন আছে যেটাকে আমরা বলি ডক্ট্রিন অফ নেসেসিটি, এবং এই ডক্ট্রিন অফ নেসেসিটি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের সাংবিধানিক বৈধতাটা দিয়েছে, যে নেসেসিটির কারণে এরকম পরিস্থিতিতে এই সংবিধানের বাইরে গিয়ে এটা করলেও এটা অসাংবিধানিক বলে বিবেচনা করা হবে না, গণনা করা হবে না। সো এই ডক্ট্রিন অফ নেসেসিটি কিন্তু বৈধতাটা দেয়। এটা হ্যাজ বিন ওয়াইডলি আর্গিউড, অ্যান্ড এটার মানে প্রেসিডেন্টসও আমরা দেখেছি পৃথিবীর বিভিন্ন দেশে। সো ওই বৈধতাটা আছে, কিন্তু হ্যাভিং সেড দ্যাট, ওয়াইড স্কেল রিফর্মের বৈধতাটা যদি আপনি এখন দেন, এটা উড বি গোয়িং টু ফার, আমার যেটা মনে হয়। জি, ডাক্তার জাহিদুর রহমান যেটা বলছেন ঐক্যমত্যের কথা, এবং ঐক্যমত গঠন কমিশনও করা হচ্ছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে রাজনৈতিক দলগুলো প্রস্তুত কিনা? কারণ ওই যেটা বললেন, এক একজনের তো এক এক রকম এজেন্ডা, এক একজন তো এক এক রকম এজেন্ডা নিয়ে হাজির হচ্ছে। ঐক্যমত্য করার জন্য রাজনৈতিক দল কতটা প্রস্তুত? খুব বেশি ক্ষেত্রে ঐক্যমত্য হবে না। আমি আগে ভাগে বলে রাখি, ডোন্ট বি দ্যাট মাচ অপটিমিস্টিক। কেন বলছি একটু আসি। তার আগে আমিও যে রাষ্ট্রনাথ সাথে একটা জিনিস যোগ করতে চাই, এই যে খুবই একমত আমি তার সাথে, যে আপনি সংস্কার বা দুনিয়ার সবচেয়ে ভালো জিনিস চাপিয়ে দিতে পারেন না। আমি একটা এক্সাম্পল দিই। 11 সরকার, তত্ত্বাবধায়ক সরকার 153 বা 54টা অর্ডিন্যান্স জারি করেছে। মানে দর্শকদের উদ্দেশ্যে বলছি, যখন সংসদ থাকে না তখন আপনি আইন করতে পারেন, এমনকি নির্বাচিত সরকারও করে। ধরেন সেশন নাই, জরুরি আছে, রাষ্ট্রপতির অধ্যাদেশ বলছি, উনি ওটা দিয়ে আইন করে ফেলতে পারে, পরে পার্লামেন্টে সেটাকে আইনে পরিণত করতে হয়। সো এর মধ্যে 49টাকে আওয়ামী লীগ এসে পরে আইনে পরিণত করেছে, মানে 1/3 কম, কিন্তু বাকিগুলো সব স্ক্র্যাপড। সব কি খারাপ ছিল? আমি নিশ্চিতভাবে বলতে পারি প্রায় সবগুলোই খুবই ভালো ছিল, কিন্তু সেগুলো রাখেনি। এটাই ঘটে। আর আরেকটা ব্যাপার আমি একটু থিওরিটিক্যালি আলোচনা করতে চাই, সেটা হলো আমরা আইন এবং সংবিধান এগুলো দিয়ে কি আসলে এমন কিছু করতে পারি যেটা আমাদের একটা স্বৈরাচার ঠেকাতে পারে? উত্তর হচ্ছে না, ফুল স্টপ। এটার একটা চমৎকার উদাহরণ হচ্ছে, একটা বিখ্যাত বই আছে, হাউ ডেমোক্রেসিস ডাই নামে একটা বিখ্যাত বই। ওর মধ্যে আমেরিকার আর আর্জেন্টিনার কনস্টিটিউশন নিয়ে রাইটাররা আলোচনা করে দেখিয়েছেন, ইটস অলমোস্ট দ্য সেম, শুধুমাত্র আমেরিকার ফেডারেল পার্টি কিছু ডিফারেন্স আছে। তো আমেরিকাতে কোনোদিন মিলিটারি কু হয় নাই, কিন্তু আর্জেন্টিনাতে 6বার বা 7বার কু হয়েছে। সো কনস্টিটিউশন আসলে এগুলো ঠেকাতে পারেন। এবং আরও একটা চমৎকার এক্সাম্পল হতে পারে, মানে আমি আগ্রহের কারণে এই কনস্টিটিউশনে পড়েছি, এটা ওয়াইডলি অ্যাকসেপ্টেড যে পৃথিবীতে সবচেয়ে গণতান্ত্রিক সংবিধান হচ্ছে সাউথ আফ্রিকার সংবিধান, অ্যান্ড ইটস অ্যান এক্সেলেন্ট ওয়ান, আমি যতদূর বুঝেছি পড়ে। তো এটা কি সাউথ আফ্রিকাকে সবচেয়ে গণতান্ত্রিক রাষ্ট্র করেছে? উত্তর হচ্ছে না। সো আমরা চেষ্টা করতে পারি, এবং এই সময় প্রমকে আমার কনস্টিটিউশন নিয়ে বা আইন নিয়ে আমার
আমার একটা উক্তি আছে এরকম যে কনস্টিটিউশনকে আন্ডার এস্টিমেট করা ঠিক না। আমাদের একটা ভালো কনস্টিটিউশন, ওয়ার্কিং কনস্টিটিউশন লাগবে, কিন্তু আমরা যেন এটাকে ওভার এস্টিমেটও না করি যে এটা যদি লিখে ফেলি তাহলে এভরিথিং উইল বি ফাইন। উত্তর হচ্ছে হবে না। কিভাবে হবে? কন্টিনিউয়াস ফাইট ডেমোক্রেসি। এই যে ঐক্যমতের কথা বলছি, কিছু হবে। বিএনপি একটা 31 দফা দিয়েছে এবং তাদের এখন ডিফ্যাক্টো প্রধান জনাব তারেক রহমান বলছেন যে এটাও স্থির না, ওনারা আরও কিছু ছাড়ও হয়তো দেবেন। কিন্তু তারপরও আমরা যারা একটু শিক্ষিত সচেতন মানুষ, তারা আমরা যতটুকু চাই ওটা পূর্ণ হয়তো হবে না। কি করতে হবে? আমাদের শোরগোল চালাতে হবে। একটা নির্বাচিত সরকার হলো, যদি তারা নির্বাচিত হন আমাদের এই শোরগোল চলবে। আমরা যদি না করি অপর রাজনৈতিক দল মানুষের কাছে এটা নিয়ে যাবে, দেখো আমি যদি ক্ষমতায় আসি আমি তো কিন্তু এটা করব। ফলে তার উপরে চাপ তৈরি হবে, না মানুষ তো এটা এখন কানেক্টেড হয়েছে, আমাকে এটা করতে হবে। গণতন্ত্র আসলে এভাবে আগায়, এভাবে চাপিয়ে দেওয়ার চেতনা। এবং আরেকটু বলে শেষ করি, গণতন্ত্র একবার অর্জিত হয়েছে বলে ডাজন্ট নেসেসারিলি মিন এটা সাস্টেইন করে। ইটালিতে জর্জিয়া মেলানির যে দল ব্রাদার্স অফ ইটালি, এটা সরাসরি মুসোলিনির ফ্যাসিস্ট দলের সাথে লিঙ্কড। মুসোলিনি এখন বিরাট হিরো, আপনি খুঁজে দেখবেন। ইটালির মানুষকে আবার গণতন্ত্রের ফাইট করতে হবে। ভারতে মোদি বলেই ফেলি ডিফ্যাক্ট একজন ফ্যাসিস্ট শাসক, ভারতের মানুষকেও ডেমোক্রেসির ফাইট করতে হবে। কিছুদিন আগে আমরা ইসকন এবং চিন্ময় ইস্যুতে দেখেছি ওরা কি করেছে, ওদের মিডিয়া কি করেছে। সো ওকেও একই ফাইট আবার করতে পারছে। ভারতে তো কোনোদিন মিলিটারি গভর্নমেন্ট আসে নাই। সো এই ফাইটটা কন্টিনিউয়াস এবং এটা আমাদের এইভাবেই প্রস্তুত থাকা উচিত। জি, রাসনা ইমাম যদি যোগ করতে চান সেই সাথে যেটা বলি, যেহেতু মোদির নামটা আসলো, নরেন্দ্র মোদি যে বিজয় দিবসে যে স্ট্যাটাস দিয়েছে সেটা নিয়ে বেশ সমালোচনা হলো আমাদের দেশে। আমাদের সরকার কিভাবে এটাকে হ্যান্ডেল করলো বা আমরা যারা কিভাবে এটাকে দেখলাম। জি, আমি প্রথমে একটু যোগ করি, তারপরে আমি আপনার প্রশ্নের উত্তরটা দিই। যোগ করব যে আমি পুরোপুরি জাহেদ ভাইয়ের সাথে একমত। এই কথাটা আমি আগেও অনেকবার বলেছি বিভিন্ন প্ল্যাটফর্মে, যে সংবিধান কিন্তু সব সমস্যার সমাধান দেবে না। যতই আমরা পুনর্লেখন বলেন, সংশোধন বলেন, হোয়াট এভার ইট ইজ। আর সিমিলারলি সব সমস্যার কারণও কিন্তু সংবিধান না। মানে বাংলাদেশে অনেক এক্সট্রা কনস্টিটিউশনাল ফ্যাক্টরস আছে এবং ছিল, যে কারণে আমরা এই জায়গায় এসে পৌঁছেছি। তার মধ্যে ডাইনাস্টিক পলিটিক্স একটা, তারপরে যে পলিটিক্যাল রাজনৈতিক বড় দলগুলো আছে এদের মধ্যেও ডেমোক্রেসি আছে নাকি, মানে ইন্টারনালি এরা কি ডেমোক্রেটিক কিনা, এইসব দিকেও কিন্তু তাকাতে হবে। সো ওটা আমি যুক্ত করতে চাচ্ছিলাম। এবার কামিং টু নরেন্দ্র মোদি, ওনার পোস্ট। হ্যাঁ, আমি বলবো যে যে সময় উনি পোস্টটা করেছেন এবং যে বিষয়ে পোস্টটা করেছেন এটা উচিত হয়নি। কারণ বিজয় দিবস একটা সেন্সিটিভ ইস্যু বাংলাদেশের জন্য এবং হওয়াটা স্বাভাবিক। সেখানে উনি একটা পোস্ট করলেন, বাংলাদেশকে মানে কোনো রেফারেন্স নাই সেখানে বাংলাদেশের বা কত মুক্তিযোদ্ধা প্রাণ হারিয়েছে, কোনো কিছুর কোনো রেফারেন্স নাই। এটা হয়তো উচিত হয়নি, বিশেষ করে এমন একটা সময় যেখানে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক সাংঘাতিকভাবে স্ট্রেইনড। আমরা তো দেখেছি এবং তার জন্য ভারত বেশ কিছু দূর রেসপন্সিবল, কারণ পতনের পর থেকে এখন পর্যন্ত তাদের ডিসইনফরমেশন ক্যাম্পেইন ছাড়া তো আর কিছু দেখিনি। মানে আমরা কি এক্সপেক্ট করি যে এত শক্তিশালী আমাদের প্রতিবেশী, ওনারা আমাদের সহায়তা করবেন? এমন একটা ক্রান্তি লগ্নে এখন বাংলাদেশ, আমরা রাষ্ট্র মেরামতের দিকে কোনো ধরনের সহায়তা আমরা পাইনি, শুধু ডিসইনফরমেশন ক্যাম্পেইন দেখেছি ভারতের থেকে। সো এইগুলো তো পুরোপুরি মানে অযাচিত ছিল এই ক্যাম্পেইনগুলো। সো এরকম একটা সময় হয়তো এই পোস্টটা দেয়া উচিত হয়নি। হ্যাভিং সেড দ্যাট, আমরাও আমার মনে হয় যে একটু মডারেট অ্যাপ্রোচ এখন নেওয়ার সময় হয়ে গেছে। ভারতের আমাদেরকে প্রয়োজন, বাংলাদেশেরও ভারতকে প্রয়োজন। সো এখানে একটা মিউচুয়ালি বেনিফিশিয়াল একটা সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টা দুটো দেশ থেকেই থাকতে হবে। মানে আমি জানি না কতদূর বাস্তবায়ন হবে, বাট ফরেন সেক্রেটারি ভারত থেকে এসে যে বক্তব্যগুলো দিয়েছেন, যে ওনারা প্রথমে তো বলেছেন ওনার সরকারের কোনো সম্পৃক্ততা ছিল না এই ডিসইনফরমেশন ক্যাম্পেইনের সাথে, সেটা কতদূর সত্যি সেটা ছাড়াও এই বক্তব্যটাতে দিয়েছেন এটা কিন্তু ইঙ্গিত করছে যে ওনারা কোন দিকে এখন যেতে চাচ্ছে। ওনারা হয়তো এটা পিছনে ফেলে সামনে একটা সম্পর্ক গড়ার চেষ্টা করছে। ওনারা বক্তব্য দিয়েছেন যে ওনারা এন্ডোর্স করছে না ওখানে বসে শেখ হাসিনা যে বক্তব্যগুলো দিচ্ছেন। সো কিছু হলেও তো এটা একটা সিম্বলিক জেস্চার যে আমরা এখন একটা সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছি। সো এরকম একটা সময় আমরাও হয়তো এত রিঅ্যাক্টিভ না হওয়াটা বেটার হবে। আমি মনে করি যে আমাদের একটা মডারেট অ্যাপ্রোচ এখন নেওয়া উচিত। তাই বলে যে আমরা ডিসইনফরমেশন ক্যাম্পেইন হবে চুপ করে বসে থাকবো তা না।
ওগুলো আমরা কাউন্টার করব আমাদের মতো করে, কিন্তু প্রত্যেকটা কথায় রিয়্যাক্ট করা বা এক্সাজারেটেডভাবে রিয়্যাক্ট করা যেটা হয়েছে এখানে বাংলাদেশে, সেটা একেবারেই উচিত হবে না, একেবারেই উচিত হবে না। যে ডাক্তার জিয়াদুর রহমান, আপনার কথা দিয়ে শেষ করবো যে এই যে নরেন্দ্র মোদীর পোস্ট বা ওদের যে ডিস ইনফরমেশন ক্যাম্পেইন, ওদের মিডিয়াতে প্রোপাগান্ডা, এইগুলো তো এক ধরনের আমাদেরকে বাংলাদেশকে যাতে আরেকটু মানে উস্কে দেওয়ার চিন্তা থেকেও তো হতে পারে। একদম। আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আমি রাষ্ট্রপতির সাথে একেবারেই একমত যে উস্কে দেওয়ার যেহেতু চেষ্টা আছে, তাহলে ওকে ব্যর্থ করার জন্য কি করতে পারি? আমরা মডারেট বিহেভ করা। ও চাইছে আমরা উস্কে উঠি, আমরা উত্তেজিত হই, আমরা আরও বেশি অ্যাগ্রেসিভ হই তাদের জন্য। ওর অভ্যন্তরীণ রাজনীতি তাতে বেনিফিটেড হয়, মানে দেখানো সম্ভব দুটো কারণে। একটা হলো তাদের একটা ন্যারেটিভ ছিল দীর্ঘদিন শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার পেছনে যুক্তি কি। আমি নাম বলছি শ্রীরাধা দত্ত, দীর্ঘদিন সো কল্ড পাবলিক ইন্টেলেকচুয়াল এসে উনি শেখ হাসিনার সমালোচনাও করতেন যে উনি ইলেকশন রিগ করেন, উনি করাপ্ট, ওনার গুড গভর্নেন্স কিছুই হয় নাই, বাট তাকে ক্ষমতায় রাখতে হবে কারণ তিনি যদি না থাকেন এই দেশ ইসলামিক এক্সট্রিমিস্টদের দ্বারা এটা একেবারে পুরোপুরি ইনভেডেড হবে ইত্যাদি ইত্যাদি। সো এই ন্যারেটিভটা প্রমাণ করতে হবে। তো সো জনাব মোদির সাথে যখন আমরা অনেক বাজে ভাষায় রিয়্যাক্ট করতে শুরু করি, ওটা তখন দাঁড়াবে এই যে দেখো এক্সট্রিমিজম শুরু হয়েছিল। নাম্বার 2, ভারতের যে ডোমেস্টিক পলিটিক্স আছে, তার হিন্দুত্ববাদী আইডেন্টিটি পলিটিক্স, তার জন্য এখানে হিন্দুরা বা এখানে সংখ্যালঘুরা বা এখানে লিবারেল ফোর্স, লিবারেল সেন্ট্রিস্ট ফোর্সগুলো প্রচণ্ড আক্রমণের মুখে আছে, এটা দেখানো তার জন্য জরুরি। এবং তিনি সেটা করছেন। এই যে বাংলাদেশ সম্পর্কে যেটা লিখেছেন, মানে এটা তো তথ্যগত ভুলও আছে। কারণ জগজিৎ সিং আরোরার কাছে যখন নিয়াজির ওখানে করেছেন, তার কাছে আত্মসমর্পণ করেছেন, সেটা ছিল জয়েন্ট ফোর্সের কমান্ডারের কাছে, ভারতের কাছে না। কিন্তু এটা ট্রু, ভারত আর পাকিস্তানের যুদ্ধ শুরু হয়ে গেছিল 3 ডিসেম্বর থেকে, দ্যাটস ট্রু, এবং পাকিস্তান বিটেন হয়েছে, তাও ট্রু। কিন্তু আরোরা ভারতীয় সেনা এখানকার কমান্ডার হিসাবে যাননি, উনি আমাদের এই যৌথ ফোর্সের। সুতরাং তথ্যগত ভুলও কিন্তু এর মধ্যে আছে। আচ্ছা, যেটা ইচ্ছা করে করা হচ্ছে আমরা যাতে উস্কে যাই, আমরা যাতে পাল্টা ভয়ঙ্কর কথা বলি, আমরা তারা যদি অখণ্ড ভারত বলে আমরা অখণ্ড বাংলা দেখিয়ে শোরগোল করি, ওরা চাইছে এগুলো। অ্যান্ড সাম অফ দ্য পিপল তারা এই কাজটা করছে। তারা গরু নিয়ে তাদের রাজনীতি আছে, আমরা এবার বিভিন্ন জায়গায় গরু জবাই করাটাকেই প্রধান করছি। তখন বলে দেখো দেখো বাংলাদেশে কি হচ্ছে। এটা তার ডোমেস্টিক পলিটিক্স। আমরা খেয়াল করব পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী কি পরিমাণ শোরগোল করছেন, কারণ 26 মার্চ এপ্রিলে ওখানে নির্বাচন আছে এবং এটা এতটাই র্যাডিক্যালাইজড হয়েছে, পোলারাইজড কিন্তু কিছু। এবং আমাদের একটা এটা হচ্ছে এক্সট্রিমিজমের রিয়াকশন কিন্তু এক্সট্রিমিজম দিয়ে হওয়ার কথা। আপনি ওদিক সরিয়ে রাখেন, শেখ হাসিনার সময় দেখবেন উনি যেহেতু আমাদের সাথে এক্সট্রিমিস্ট আচরণ করেছে, আমাদের কেউ কেউ বলছে আওয়ামী লীগের লোকজনকে পেলে এই করে ফেলতে হবে। কোর্টে যখন তারা আঘাত পাচ্ছেন, তাদের উপর হামলা করা হচ্ছে, আমি এটার বিরুদ্ধে কথা বলে দেখেছি যে আমাকেও লোকজন কেমন অ্যাটাক করছে। অথচ আমার এর আগে 13 বছরের অন্তত 11 সালে যেদিন সংবিধান সংশোধন করেছে সেদিন থেকে শুরু করে ব্লগে, পত্রিকায়, টিভিতে এবং আমার নিজস্ব চ্যানেলে শেখ হাসিনার বিরুদ্ধে ফাইট করার কনসিস্টেন্ট হিস্ট্রি আছে। সে আমাকেও অ্যাটাক করা হচ্ছে। তার মানে আপনি এতটা র্যাডিক্যালাইজড হয়েছেন কারণ শেখ হাসিনা আপনার সাথে এই আচরণ করেছিল। সেই ঝুঁকিটা কিন্তু খুব হাই। ভারতও প্রচণ্ড অ্যাগ্রেসিভ আচরণ করবে, আমাদেরও পাল্টা অতটা অ্যাগ্রেসিভ হতে ইচ্ছে করবে। বাট আমি রাজনাপার সাথে একেবারেই একমত যে আমাদের এই জায়গায় এত অ্যাগ্রেসিভ না হয়ে বরং যদি আমরা মডারেট, আমরা প্রতিবাদ করব উইথ ফ্যাক্টস অ্যান্ড ডকুমেন্টস, কিন্তু আমরা পাল্টা এরকম তুমি তখন ফাঁদে পা দেওয়া যাবে, ফাঁদে পা দেওয়া। অ্যাবসলিউটলি জাহিদ ভাই যেটা বললেন যে প্রতিবাদ করব বাট উইথ ফ্যাক্টস। উত্তেজিত হয়ে আমরা একটা বলে দিলাম, মানে আমাদের চিন্তা ভাবনা করে একটু কথা বলা উচিত, কারণ আমরা চাই সুসম্পর্ক। কোনো কিছু দিলে সেটা ওইটাকে আমরা সুযোগ হিসেবে ব্যবহার করে আমাদের ন্যারেটিভটা সুন্দরভাবে তুলে ধরে আমরা ফ্যাক্টস দিয়ে কাউন্টার করব। জি, অনেক ধন্যবাদ ব্যারিস্টার রাসনা ইমাম, ডাক্তার জাহিদুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকেও অনেক ধন্যবাদ। দেখলেন দেশ ভাবনা, এই মুহূর্তের বাংলাদেশ। সবার জন্য শুভকামনা।